অঞ্জন প্রসাদ রোশনাইয়ের হাতে একটি দলিল ধরিয়ে দেয়। রোশনাই অবাক হয়ে যায়। বন্ধুরা এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন। অঞ্জন প্রসাদ রোশনাইকে বলে, এটা তোমার বাবার সম্পত্তির দলিল, এখানে একটি সই করে দাও, ব্যাস আমরা তোমাকে ছেড়ে দেব। রোশনাই বলে যে না, আমি কোনো কাগজে সই করব না। অঞ্জন প্রসাদ রোশনাইকে বলে, দেখো তোমার কাছে দুটি অপশন আছে, তো তুমি এই কাগজে সই করে দিবে, আর নয়তো তোমাকে আমরা চিরতরে শেষ করে দিব, বুঝতে পেরেছো? আর পাঠিয়ে দিব যে কোন জায়গায় তুমি আর কখনোই ফিরে আসতে পারবে না। আর তখন রোশনাই বলে, আমি মৃত্যুর ভয় করি না, তাই তোমাদের যা খুশি করে নাও, তবু আমি এই কাগজে সই করব না। অঞ্জন প্রসাদ রোশনাইকে বলে, তোমাকে যেই দুজন লোক এখানে এনেছে জানো তো ওরা কারা? ওরা হলো অত্যন্ত খারাপ মানুষ, অত্যন্ত ভয়ঙ্কর মানুষ। আমার এক ইশারায় না ওরা তোমাকে এত বড় ক্ষতি করবে তুমি ভাবতেও পারছো না। একজন মেয়ে তো তুমি একজন মেয়ে, তোমার কাছে তো তোমার সম্মানটাই বড়। অঞ্জন প্রসাদের কথা শুনে রোশনাই তখন বলেছি, আমি জানতাম আপনি খারাপ মানুষ, কিন্তু এতটা নিকৃষ্ট সেটা আমি ভাবতেও পারিনি। আমি তো আপনার মেয়ের মতো, আপনার লজ্জা করে না এতটা নিচে নামতে? অঞ্জন প্রসাদ বলে, থাক থাক, তোমার এইসব কথা শোনার কোনো ইচ্ছেই আমার নেই, যেটা বললাম সেটাই করো। এক রাত সময় দিলাম তোমাকে, ভাবো আর সিদ্ধান্ত নাও। এই বলে অঞ্জন প্রসাদ সেখান থেকে চলে যায়। ওদিকে দেখা যাবে রোশনাই তার ঘরে আবারও ফিরে আসে। রোশনাইয়ের হাতে দলিল, আর তখন রোশনাই বন্ধ করে কথাগুলোই রোশনাই ভাবতে থাকে যে কি করবে, কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাবে সে। তখনই সেই দুইজন গুন্ডা সেখানে দরজা খুলে, আর রোশনাইয়ের জন্য তারা খাবার এনেছে। রোশনাই সকালের খাবারটাই খায়নি, আর এখন এই খাবারটা তো খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেই গুন্ডা দুজন রোশনাইকে বলে, বাবা তুমি দেখছি সকালের খাবার খাওনি, নাও নাও তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি যদি বেঁচে না থাকো তো সই করবে কে কাগজে? রোশনাই তখন বলে, তোমাদের একটু লজ্জা করে না তাই না? আর কতবার বলবো আমি তোমাদের আনা কোনো খাবারই খাবো না। দুজন গুন্ডা একের ওপর কি বলে। এমন একটি পরিস্থিতিতে কেউ এত তেজ দেখায়, সত্যি তুমি ধন্যি। যাই হোক খাবারটা খেয়ে নাও, আজ যেটা বললাম যে তোমাকে বাঁচতে হবে। রোশনাই গুন্ডা দুটিকে বলে, আচ্ছা তোমরাও তো মানুষ, তোমাদের বাড়িতে কি মা বোন নেই? তোমরা কি করে পারো একজন মেয়ের সঙ্গে এত বড় অন্যায় করতে? কেন করছো আমার সঙ্গে এমন? প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। গুন্ডারা তখন বলে, এসব ফালতু কথা বন্ধ করো, আমাদের কাছে সাহায্য চেয়ে কোনো লাভ নেই, আমরা তোমাকে সাহায্য করতে পারবো না। তাই বলছি অযথা কথা বলে লাভ নেই, তাই বলছি খাবারটা খেয়ে নাও। রোশনাই সেই গুন্ডা দুটোকে জ্ঞান দিতে থাকে, তাদেরকে ভালো পথে আসতে বলে। আর তখন রোশনাই বলে গুন্ডা দুটোকে যে তোমরা চাইলেই ভালো মানুষ হতে পারো। রোশনাই গুন্ডা দুজনকে বলে, তোমরা ভালো পথে এসো, ভালো পথে এসে কোনো কষ্টের প্রয়োজন নেই, তোমরা চাইলে আজ থেকেই ভালো হতে পারো। জীবন তো একটাই, এক জীবনে এত খারাপ মানুষ কেন বাঁচতে চাও? তখন রোশনাইয়ের কথা শুনে হাসতে থাকে গুন্ডাগুলো, কারণ রোশনাইয়ের কথাগুলো কিছুতেই ভালো লাগছে না। রোশনাইকে তখন সেই গুন্ডা দুটো বলে, আমরা এমনি এমনি খারাপ হইনি, আমরাও চেয়েছিলাম পরিশ্রম করে রোজগার করতে, কিন্তু এই সমাজের লোকেরা আমাদের সেই সুযোগটাই দেয়নি। আমরা কি করব? আমাদেরকেও তো আমাদের পরিবারকে চালাতে হবে, নিজেদের সংসারের জন্য, পরিবারের জন্য আমরা এই পথটাই বেছে নিয়েছি। আর আজ সেই পরিবারও আমাদের থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে, তাই আমরা ভালো হয়ে আর কি করব? তুমি কি পারবে আমাদেরকে ভালো নজরে দেখতে? তুমি নিজেও আমাদেরকে ঘৃণাই করবে। তাই বলছি এসব নীতি কথা বলে কোনো লাভ নেই, আমরা এসব নীতি কথাই বলবো না, আমাদের যেই কাজ দেওয়া হয়েছে আমরা সেটাই করব। রোশনাই তখন বলে, আমি জানি তোমরা নীতি কথাই ভুলবে না, কারণ তোমাদের মনুষ্যত্ব বিবেক অনেক আগেই মরে গিয়েছে। তো আমি তোমাদেরকে যেটা বলছি, আমাদেরকে এভাবে ঘরে বন্দি করে না রেখে আমাকে তোমরা মেরে ফেলো, আমি মৃত্যুর ভয় করি না। গুন্ডাগুলো রোশনাইকে বলে, তোমাকে মারা ছাড়া অন্য অনেকভাবেই শাস্তি দেওয়া যায়। রোশনাই তখন বলে, মানে? আর তখনই একজন গুন্ডা বলে, তুমি তো মেয়ে তাই না? আর আমরা চাইলে একজন মেয়ের সঙ্গে অনেক কিছুই করতে পারি। রোশনাই তখন বলে, চুপ, একদম চুপ। আর তখনই আরেকজন গুন্ডা বলে, শুধুমাত্র অঞ্জন প্রসাদ ছাড় আমাদেরকে এখনও কিছু করতে বলেনি। রোশনাই তখন বলে, সেই সুযোগ তোমরা কখনোই পাবে না, আমি নিজেকে সেই অপমান হতে কিছুতেই দেব না, আর নিজেকে অসম্মান
অপমানিত করব না। গুন্ডারা তখন রোশনাইকে বলে, বাবা তোমার তো দেখছি অনেক সাহস। রোশনাই বলে, তো কি ভেবেছ আমি তোমাদের পায়ে হাতে জোর করে ক্ষমা চাইব? না, কোনো দিনও না। আমি তোমাদের মতো নিকৃষ্ট খারাপ মানুষের কাছে কখনোই ক্ষমা চাইব না। প্রয়োজন পড়লে আমি নিজের জীবনকেই শেষ করে দেব। তাই বলছি যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। গুন্ডারা তখন রোশনাইকে বলে, ঠিক আছে এখন যাচ্ছি। তুমি বরং খাবারটা খাও আর বসে বসে ভাবো যে কি করবে। আজ রাতটাই নয়তো তোমার জীবনের শেষ রাত। এই বলে গুন্ডাগুলো সেখান থেকে বেরিয়ে যায়। রোশনাই তখন আবারও দুশ্চিন্তায় পড়ে যে সে কি করবে, কি করে এই বিপদ থেকে উদ্ধার হবে। রোশনাইকে তো শেষ চেষ্টাই করতেই হবে, যে করেই হোক এখান থেকে পালাতেই হবে। অন্যদিকে লালনের উকিল সত্যজিৎকে লিগেল উকিলের নোটিশটা পাঠিয়ে দেয়। দিনের মধ্যে বাড়িটা ফাঁকা করতে হবে, সেই সাথে 15 কোটি টাকা দিতে হবে। যেটা দেখে আরণ্যকের বাবার মাথায় হাত পড়ে যায়। আরণ্যকের বাবা যে সম্পদ আত্মসাৎ করেছে সেটা তাকে ফিরিয়ে দিতে হবে। আর তখন আরণ্যকের বাবাকে বলতে থাকে যে বাবা তুমি এই টাকাগুলো আর এই সম্পত্তি ফিরিয়ে দাও, আর এই অসতের টাকাগুলো আর সম্পত্তি আমি ভোগ করতে চাই না। তুমি তো দুদিন পরে মরেই যাবে। আর তখন দেখা যায় রাজা গরিমা সবাই আরণ্যককে থামতে বলে। আরণ্যকের বাবার পক্ষ নেয় আর ছোট আরণ্যকের পক্ষ নিয়ে আরণ্যকের বাবাকে কথা শোনায়। তখন ছোটকেও নানান অপমান সহ্য করতে হয় আর বলে ঘরের শত্রু বিভীষণ, এমন কথা শুনতে হয়। অবশ্য এইসব অপমান ছোটর জন্য নতুন কিছু নয়, তবে ছোট মনে প্রাণে চায় যে ও লালন যাতে নিজের বাবার সম্পত্তি ফিরে পায়। আর তখন আরণ্যকের বাবাকে সেই কথাটাই বলে। আরণ্যকের বাবা ম্যাজিস্ট্রেটের কাছে যায় আর তখন ম্যাজিস্ট্রেটকে বলে যে আরেকবার সুযোগ দিতে। সে লালনের বাবার এত সব টাকা কিভাবে ফিরিয়ে দিবে, তার কাছে এতগুলো টাকা নেই। তখন ম্যাজিস্ট্রেট আরণ্যকের টাকা বাবাকে বলে যে আপনি এই টাকাগুলো কেন নিয়েছিলেন। আরণ্যকের বাবা তখন বলে যে আমি এই ব্যবসার জন্য এই টাকাগুলো নিয়েছিলাম। আরণ্যকের বাবাকে তখন বলে সেই টাকা আপনার ফেলে দেওয়ার কোনো ইচ্ছে হয়নি নাকি? আর তখন বলে যে সেই টাকা দিয়ে তো আপনি বাড়ি গাড়ি সব কিছু করেছেন, আর ওদিকে লালনরা বস্তিতে বাস করছে। আপনার কি মনুষ্যত্ব বলতে বিবেক বলতে কিছু নেই নাকি? আরণ্যকের বাবা তখন জানায় যে আমি লালনের পরিবারকে কি করে জানবো, আমি তো লালনকে ছোট বয়সে দেখেছিলাম। তখন কমিশনার স্যার আরণ্যকের বাবাকে বলে যে কিন্তু লালনের মা, তাকে তো আপনি চিনতে পেরেছিলেন, তবুও নিজের পরিচয় কেন দেননি, কেন তাদেরকে সাহায্য করেননি? ম্যাজিস্ট্রেট তখন আরণ্যকের বাবাকে সাফ করে জানিয়ে দেয় 7 দিনের মধ্যে বাড়িটা ফাঁকা করবেন আর লালনের বাবার থেকে যে 15 কোটি টাকা নিয়েছেন সেটা ফেরত দিবেন। সুদ মাফ করেছি, সুদ দিতে হবে না, আসল টাকাটাই ফিরিয়ে দিবেন। এটা শোনার পর আরণ্যকের বাবার মাথায় হাত, তাকে তো এবার রাস্তায় দাঁড়াতে হবে। তখনই কমিশনার আরণ্যকের বাবাকে বলে যান এবার গিয়ে বস্তিতে গিয়ে উঠুন, লালনের মায়ের পায়ে ধরে ক্ষমা চান আর তাকে তার সম্পত্তিটা ফিরিয়ে দিন। কথাটা শুনে আরণ্যকের বাবা ঘুম থেকে উঠে যায়, কারণ এখানে এসে তার কোনোই লাভ হয়নি। এরপর দেখানো যাবে যে আরণ্যকের মা, রাজা, জাহ্নবী সবাই মিলে বস্তিতে যায়। লালনকে গিয়ে বুঝিয়ে সুঝিয়ে 10-20 টাকা দিয়ে যদি এই কেসটা মীমাংসা করা যায় আর তাহলে তো ওদেরকে রাস্তায় আর বের হতে হবে না। আরণ্যকের বাবা জাহ্নবীকে বলে, বুঝলে তো জাহ্নবী, আজকে এই দিনটা আমাদেরকে দেখতে হলো, আমাদেরকে কি না এই নোংরা বস্তিতে দাঁড়াতে হলো। জাহ্নবী তখন বলে, কি আর করব কাকিমা, বলো আমাদের কাকুমণি ফেসে গিয়েছে, এখন তাকে উদ্ধার করতে হলে আমাদেরকে তো একটু ছোট হতেই হবে। 10-20 লক্ষ টাকা নিয়ে যদি মেনে নেয় তাহলে তো আমাদের জন্য ভালো, তাই না? আর তখন বলে না হলে তো কোর্ট অবধি ছুটতে হবে। আরণ্যকের বাবা বারবার করে লালন লালন বলে ডাকতে থাকে। তখন মিনি বেরিয়ে এসে বলে, আমি তো ঠিকই বুঝেছিলাম, এটা আমার মেজকা ছাড়া কেউ হতেই পারে না, আমার মেজকার মতো এমন ভয়ঙ্কর গলার তো অন্য কারো নয়। আর তখন বলে, আরে এখন দেখছি বেকামুখী বৌদিও আমার এখানে এসেছে, সেই সাথে আমার কাকিমা, রাগী কাকিমা, স্বার্থপর দাদাও এসেছে। মিনির কথা শুনে আরণ্যকের বাবা বেশ রেগে যায়, কিন্তু এখন রেগে গেলে তো চলবে না, কারণ রেগে গেলে তো ওদেরকে রাস্তায় দাঁড়াতে হবে। তাই তো আরণ্যকের বাবা শান্তভাবে মিনিকে বলে, আমরা লালনের সাথে কথা বলতে এসেছি। তখনই সেখানে লালনের মা আসে। আরণ্যকের পরিবারকে ভিতরে বসতে বলে, কিন্তু আরণ্যকের অহংকার পরিবার ওখানে দাঁড়িয়ে বলে যে আমরা লালনের সাথে কথা বলতে এসেছি। কাজল বলে, লালনের সাথে একান্তভাবে কোনো কথা বলতে পারবেন না, কথা বলতে হলে সকলের সামনে বলতে হবে। আর তখনই জাহ্নবী বলে যে এই মেয়ে তুমি কে? হ্যাঁ, তুমি একজন
বাহিরের মেয়ে হয়ে আমাদের মধ্যে কেন কথা বলছো? আর মানছি লালন বস্তির ছেলে, কিন্তু লালন আমাদের বাড়ির জামাই, তাই আমরা লালনের সাথে একান্তভাবে কথা বলতেই পারি। কাজল বলে যে আমি কে না কে সেটা জানার প্রয়োজন নেই, আর লালন আপনাদের সাথে কথা বলবে কি না সেটা বরং লালনের বিষয়। তবে আমার প্রয়োজন পড়লে অবশ্যই কথা বলবো। শুধু আমি কেন, এই বস্তির অনেকেই কথা বলবে, কারণ বস্তির সবাই লালনকে ভীষণ ভালোবাসে। লালন আমাদের সবাই আপনজন। তখনই বস্তিবাসী লালনের হয়ে কথা বলে, আর আরণ্যকের বাবাকে বলে যে আপনি তো সেজেগুজে গাড়ি করে ঘুরে বেড়ান, তো হঠাৎ করে বস্তিতে কেন আসলে? কথা মনে রাখবেন, আমরা যাতে লালনের কোনো ক্ষতি হতে দেব না। আরণ্যকের বাবা তখন বলে আমি লালনের কোনো ক্ষতি করতে আসিনি, আমি লালনের সাহায্য করতে এসেছি, লালনের সাথে কথা বলতে এসেছি। লালন তখন আরণ্যকের বাবাকে বলে আমি জানতাম আপনি আমার সাথে কথা বলতে আসবেন। তো বন্ধুরা, এবার তোমাদের কি মনে হয়, লালন কি আরণ্যকের বাবা কথা মেনে নিবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। এদিকে কি নিজের জীবন বাঁচাতে পারবে রোশনাই, কি মনে হয়, নাকি শেষে আদিত্য বা আরণ্য এসে বাঁচিয়ে নেবে? কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানাতে পারো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।